নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তিনি যেমন মিথ্যাবাদী, বড় বড় আওয়াজ দেন, তার সেই সাঙ্গপাঙ্গ যারা আছে তারাও আজকাল বড় বড় কথা বলছে, সব বিরাট বিরাট ভাষণ দিচ্ছে। এরা ঢাকার মধ্যে থেকে ভাষণ দিচ্ছে, আর ভাষণের সে মাত্রা ছাড়া ভাষণ। সে যদি শোনেন আপনার গা হাত পা হিম হয়ে যাবে। আমরা তো রীতিমতো ভয়ে কাঁপছি, মানে ভারতবাসী আমরা রীতিমতো ভয় পাচ্ছি। এই আমাদের নাহিদ ইসলাম গতকালকে বলেছে, ফের আগ্রাসন হলে সীমান্তে লং মার্চের হুঁশিয়ারি। লং মার্চ করবে, বিএনপি লং মার্চ করেছিল না? সে তো সীমান্ত অব্দি আসার কথা বলেছিল, 3 কিলোমিটার আগেই তো শেষ, লং মার্চ তো শেষ হয়ে গেল। তো এখন আর লং মার্চের কথাটা তো এখন বিএনপি বলে না, এখন এরা ঢাকায় বসে বলছে। আবার বলছে সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে তাদের, সেদিন শেষ নাই। বাবা, তো সীমান্তে একবার উঁকি মারো না ভাই, একবার উঁকি মেরে দেখো সীমান্তে। সীমান্তে উঁকি মারলে পরে বুঝতে পেরে যাবে, 100 কিলোমিটারের মধ্যে 100 মিটারের মধ্যে এলেই বুঝে যাবে যে তোমাদের কি আহাল হবে। এই তো সেদিন কিন্তু সীমান্তে গোলাগুলি চালিয়ে 3 জনকে মেরে দিল। কি না জোর করে ঢুকবে, এটা কি বাপের সম্পত্তি নাকি ভারতবর্ষ? যখন পারবে ঢুকে যাবে, যখন পারবে বেরিয়ে যাবে, এখানে এসে সন্ত্রাসবাদী কাজকর্ম করবে, আর আমরা বসে বসে আঙুল চুষবো। আমরা গন্ধ দেখতে পাই না? তো যাই হোক, এখন এই যে যত আওয়াজ টাওয়াজ দিচ্ছে না, এই আওয়াজ টাওয়াজগুলো এখন খুব আস্তে আস্তে কিন্তু স্থিমিত হয়ে যাবে। এর শীত কাটে, এরা বড় বড় কথা বলছে, অথচ শীত কেটে ভারতের ভেতরে ঢুকে গেছে। এই খবরটা কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে দেখায়নি, কোথাও ছাপা হয়নি। আমাদের এখানে যেটা ছাপা হয়েছে, গুজরাট থেকে 250 জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে হাতকড়া পাঠিয়ে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। এক বড় অভিযানে গুজরাট থেকে 250 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভদোদরা বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ব্যবহার করে এই ফেরত পাঠানো হয়। অভিযানটি নিরাপদে সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানান্তরের সময় সকল বাংলাদেশি নাগরিকদের হাত পা বাঁধা ছিল। বিভিন্ন স্থান থেকে বাসে করে পুলিশ পাহারায় তাদের বিমানবন্দরে আনা হয়েছিল। এরা কোথায় ছিল জানেন? আহমেদাবাদ, সুরাট, ভদোদরা, রাজকোটের মতো প্রধান শহরগুলিতে এই অভিযান সবথেকে বেশি সক্রিয় ছিল। এই শহরগুলিতে অবৈধ অভিবাসীর সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি নজরদারি এবং যাচাইকরণ জোরদার হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে কর্তৃপক্ষ জাল পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবস্থানকারী ব্যক্তিদের শনাক্ত করার জন্য পুঙ্খানুপুঙ্খ নথি পরীক্ষা করেছে। আটক ব্যক্তিদের অনেকের কাছেই জাল আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র পাওয়া গেছে। এবার বলুন, এই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিমান গিয়ে ওখানে নেমে 250 জনকে ওখানে ডিপোর্ট করে চলে এলো। আবার এটাও খবর পাওয়া যাচ্ছে, আমাদের বিমান বাহিনী যারা গিয়েছিল এই 250টা হাত করার চাবি টাবি দিতে এবং কাগজপত্র দিতে, তাদের ফুল দিয়ে বুকে দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে। তা পারতেন তো একটা ওই 7.6 না কত যেন একটা গুলি, বোরের গুলি আছে না, সেই রাইফেল দিয়ে একটা গুলি করতে বিমানটাকে পারতেন তো, একবার করে দেখতেন। এরপরে আরো যাবে, খোদ আপনাদের বাংলাদেশে ঢুকে সে বিমান বাহিনীর বিমান আমাদের নামিয়ে দিয়ে চলে এলো। আপনারা কিচ্ছুটি করতে পারলেন না, কিন্তু আওয়াজ বেড়ে যাচ্ছেন 16 আনা থেকে 18 আনা। আওয়াজের শেষ নেই। মোহাম্মদ ইউনূস তো এখন একটু চুপচাপ হয়ে গেছে। চারদিক দিয়ে এত চাপ মোহাম্মদ ইউনূস তো সইতে পারছেন না। এখন কি করবেন বুঝতে পারছেন না। এখন ভারত তো পুরো ব্যবসা বাণিজ্য পুরো ডকে তুলে দিয়েছে। এদিকে আমেরিকা বলেছে 39% শুল্ক চাপাবে। এইবারে তো মানে ভারত থেকে তো ব্যবসাপাতি সমস্ত বন্ধ হয়ে গেছে। এইবারেতে
যদি কার্গো বিমান আপনারা ভাড়া করে আনেন ডক্টর ইউনূস, তাহলে সেই বিমানের ভাড়া দিয়ে তার উপর 39% শুল্ক চাপিয়ে সেটা কি প্রফিটের ধারে কাছে যাবে? যাবে না। ফলে আপাতত সমস্ত কিছু তল্পিতল্পা গুটিয়ে বাংলাদেশেই ব্যবসা করতে হবে। আবার এই কথাও বলা হয়েছে, ট্রাম্প বলেছেন যদি বাংলাদেশের ওপরে কোনো নিষেধাজ্ঞা জারি হয় তাহলে সেই নিষেধাজ্ঞা এই সম পরিমাণে কিন্তু এই ব্যবসা বাণিজ্যের ওপরেই পড়বে। সুতরাং একদিক দিয়ে ভারতবর্ষ, অন্য দিক দিয়ে আমেরিকা, যা হয়ে গিয়েছে আমেরিকার সঙ্গে হয়ে গিয়েছে। এখন শুধু ট্রেড ডিল নিয়ে গন্ডগোল চলছে, পরে আমি বলবো উনি। তো এখন মোহাম্মদ ইউনূস যাবে কোথায়? এখন দেশের মানুষকে তো ভুল বোঝাতে হবে, ধরে রাখতে হবে। তো এই ধরে রাখার জন্য, ভুল বোঝানোর জন্য এরা বড় বড় গরম গরম বক্তৃতা চাচ্ছে। এই যে কিছুদিন আগে এই আমাদের বিদেশ থেকে যারা উস্কিয়ে 34 নম্বর বাড়ি ভেঙে 32 নম্বর বাড়ি ভেঙেছিল, তারাই আবার হুমকি দিয়েছিল যে বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্রপতিকে উৎখাত করব। সবাই চলে এসো, চলে আয় বঙ্গভবনের সামনে। দেখা গেল কি গোটা 30 লোক, 30 কি 35, তাও নিজেদের মধ্যে মারপিট করছে। যা লোক সংখ্যা তার থেকে বেশি হচ্ছে মিডিয়ার লোক আর ইউটিউবারের ক্যামেরা, সব লাঠি উঁচিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের সঙ্গে ছোটাছুটি করছে। এই দুজনে মারপিট হচ্ছে একে অন্যের সঙ্গে, সেটা হচ্ছে বকরা নিয়ে, মেয়েদের নিয়ে। এইসব বকরা হচ্ছে। গত কয়েকটা দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম। এই হচ্ছে এদের সাম্প্রতিক অবস্থা। এখন এই বাইরে যে দুটো রয়েছে না, সে দুটো মিয়ে গেছে, যে বুঝে গেছে জনসমর্থন আর আমাদের সঙ্গে নেই। যারা জনসমর্থন যারা করেছিল, যাদের সমর্থন নিয়ে, এই আমি বলেছি না গণ অভ্যুত্থান কথাটা বলবেন না, আর এটা হচ্ছে নিয়োজিত পরিকল্পিত ষড়যন্ত্র। গণ অভ্যুত্থান বলবেন না। গণ আর আপনাদের সঙ্গে নেই, জনগণ মন সমস্ত পালিয়ে গেছে, কেউ নেই আপনাদের সঙ্গে, আপনারা হচ্ছেন একা। এবার যারা যারা ওখানে যারা সেই সমর্থন করেছিল না, তারা এখন নিজেরা ভুল বুঝতে পারছে। একটি ভিডিও আমার কাছে এসছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেয়েটি ফোন করেছে, ফোন করে সে কি বলছে একবার শুনুন। সে যে তার কান্না, তার দুঃখ, তার অনুতাপ, যে আমি কি ভুল করেছি, ভিডিওটা দিচ্ছি, আমি ছোট করে দিচ্ছি, লম্বা ভিডিও আমি ছোট করে দিচ্ছি, একটু ভিডিওটা মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন এরা কতটা অনুতাপ এদের মধ্যে রয়েছে, যে আমরা ভুল করে শেখ হাসিনার ওই উৎখাত করেছিলাম, আমাদের ক্ষমা করে দিন। ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আশা করি ভালো আছেন। আমি নুসরাত জাহান, ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম। আমি প্রথমে ক্ষমা চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি আমি ভুল করেছি, আর যে ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না। আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র। আমরা শুধু কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক, মেধায় মূল্যায়ন হোক সব চাকরি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এটা বুঝতে পারলাম 5ই আগস্টের পর যে আপনি থাকতেই আমাদের দেশ শান্তিতে ছিল, আমরা নিরাপদ ছিলাম, শান্তিতে বসবাস করতে পারি। আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ। একের পর এক ধর্ষণ হয়ে আসছে। এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী। আজ ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে, এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকেই ধর্ষণ করবে পরবর্তীতে। নিজেকে একদমই নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি চলে যাওয়ার পরই দেশে শুরু হয়ে গেছে অশান্তি। একমাত্র ছোট বাচ্চাগুলো, তারাও ছাড় পায়নি, তাদেরও ধর্ষিত হতে হয়েছে। এমন দেশ তো আমরা চাইনি, এই জন্য তো আমরা আন্দোলন করিনি। আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম, সেটা আমরা পাইনি, ব্যর্থ হয়েছি। জানি এসবের পিছনে আমাদেরই দোষ, আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছি। এর জন্য আমি ক্ষমা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী।
আমরা এখনো অনেক ঝুঁকিতে আছি। আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি। আমাদের এখন কোনো নিরাপত্তা নেই। এমনকি 5ই আগস্টের পর আমার নিজের বাড়িতেও চুরি ডাকাতি হয়েছে। অনেক হুমকির মধ্যে আছি। আমি যদি পরিচয় প্রকাশ করে এই কথাগুলো বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে। এজন্য আমার পরিচয় লুকাতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আমাদের বাক স্বাধীনতা হারাই ফেলছি। দেশ নাকি সংস্কার চলছে, কোথায় কোটার জায়গায় কোটা রইলো, মাঝখান দিয়ে আমাদের দেশটা ধ্বংস হলো। এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী, এরকম বাংলাদেশ আমরা চাইনি। মনে হয় এই 10 মাসের চেয়ে 15 বছর, বিগত 15 বছর অনেক ভালো ছিলাম আমরা। দেশে এগিয়ে গেছিল, আমাদের জন্য আজ দেশের এই অবস্থা। এই জন্য আমি ক্ষমা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন। আপনি ছাড়া আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবে না। আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের নারী শিশুদের কোনো নিরাপত্তা নেই মাননীয় প্রধানমন্ত্রী। আপনার উসিলায় আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছিল, আমরা ভালো ছিলাম, আমরা এখন ভালো নেই। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন, আমাদেরকে উদ্ধার করেন এই অশান্তি থেকে। মাননীয় প্রধানমন্ত্রী আমি আবারও ক্ষমা চাইছি আমার ভুলের জন্য। আপনি ফিরে আসেন, আমাদের একটাই অনুরোধ, আমাদের সবার একটাই অনুরোধ, আমরা আবার আপনাকে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ফিরে আসুন। আমরা একদমই নিরাপদ নেই। তুমি আমি জানি তোমরা ভুল পথে গেছো। একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে মিথ্যে করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, সেটা আমি বুঝতে পারি। কারণ আমি তো আমার সব হারিয়েছি, সব হারিয়েও কিন্তু নিজের জীবনটা দিয়ে আমি দিন রাত পরিশ্রম করে দেশটাকে উন্নতি করি। যে মানুষগুলোকে আমি একটু সুন্দর জীবন দিতে চেয়েছিলাম। তো আমি আছি, তোমাদের মাঝে আছি। ধৈর্য ধরো। মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাই আপনি আবার দেশে ফিরে আসুন। আমাদের নিরাপত্তার বড় প্রয়োজন, আমরা নিজেদেরকে নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী। আমি জানি না এর পরবর্তীতে আমাদের কি হতে পারে, আমাদের সাথে কি হতে পারে। একের পর এক সময় হলেই চলে আসবো। ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই তো হলো এদের অবস্থা। এবার ধরুন আপনাদের আব্বুজান পাকিস্তানের সঙ্গেই তো এখন শুয়ে বেড়াচ্ছেন আপনাদের সরকার প্রধান। আমি বলেছিলাম পাকিস্তানের সঙ্গে শুচ্ছেন, এর সঙ্গে চীনের সঙ্গে কোলে বসে বাঁশি বাজাচ্ছেন আর ভেপু বাজাচ্ছেন, আর তুর্কির সঙ্গে দাঁড়িয়ে আছেন ইসলামী ঐক্য দেখাতে। এই হচ্ছে তো এদের চরিত্র। তো যাই হোক, সে আব্বুজানের তো এখন তো ইন্ডাস ওয়াটার ট্রিটি, সে IWT তো বন্ধ করে দেওয়া হয়েছে, এখন তো ভেতরে তীর মিলাচ্ছে। এইবারেতে প্রাক্তন যে ওদের বিদেশমন্ত্রী ছিল, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, তিনি কি বলেছেন, DNA ছেপেছে। তিনি বলেছেন পাকিস্তান বিলাওয়াল ভুট্টো মেক্স বিগ স্টেটমেন্ট, সেজ ইসলামাবাদ রেডি টু হ্যান্ড ওভার হাফিজ সঈদ মাসুদ আজহার টু ইন্ডিয়া অনলি ইফ ... অনলি ইফটা কি? ইফ IWT রিমেইন ওপেন। সেটা বলতে লজ্জা পাচ্ছে। এই বিলাওয়াল ভুট্টো এবার কি বলছে শুনুন। পাকিস্তানের ফরেন মিনিস্টার বিলাওয়াল ভুট্টো জারদারি হ্যাজ সেড that Islamabad would be open to extradite individuals of concern, including terrorists like Lashkar-e-Taiba, LT chief Hafiz Saeed and Jaish-e-Mohammed JEM founder Masood Azhar as goodwill gesture to India. এত উদার কেন জানেন? সেটা হচ্ছে ভারত যদি ইন্ডাস ওয়াটার ট্রিটিটা যদি খুলে দেয়, চাবিটা যদি খুলে দেয়, জল না পেয়ে তো মরে যাচ্ছে। আপনারা তবু তো এখনো তো তিস্তার জল ফল পাচ্ছেন, ব্রহ্মপুত্রের জল তো পাচ্ছেন। এরপরে যখন এগুলো বন্ধ হয়ে যাবে, আরো আছে। এই যে আপনারা বলে বেড়াতেন না বাংলাদেশকে শেখ হাসিনা ভারতের কাছে বেচে দিয়েছেন, এখন থলে থেকে বিড়ালগুলো বেরোচ্ছে যে ভারতবর্ষ শেখ হাসিনাকে কি কি দিয়ে রেখে দিয়েছিল। এবার একটা একটা করে বন্ধ হচ্ছে, তখন আপনাদের একটা একটা করে মানে তরঙ্গ নড়ছে। এখনো আছে, এখনো আর একটা খবর আমার কাছে আছে, আজকে বলবো না, একসঙ্গে ধাক্কা দিলে না অজ্ঞান হয়ে যাবেন। কালকে আবার একটা বড় খবর আছে, সেই খবরটা কালকে যদি শোনেন না তাহলে ধরাশায়ী হয়ে যাবেন। সুতরাং
আপনারা যার সমস্ত এই সমস্ত বাকতাল্লা করছেন না ঢাকায় বসে, ওই ঢাকার মধ্যে করুন। খবরদার সীমান্তের ধারে কাছে আসবেন না, পরাপর কিন্তু গুলি খাবেন। আমি এটা সাবধান করে রেখে দিলাম, পরে বলতে পারবেন না তরুণ ঘোষ সাবধান করেনি। আমি সব সাবধান টাবধান করে রেখে দিলাম। আর দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।